মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সায়েন্স দাদা। ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের ফিজিক্সের একটি মোস্ট ইম্পর্টেন্ট মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ইয়ার অর্থাৎ বিগত বছর কোন প্রশ্নগুলো এসেছে, এবছর কোন কোশ্চেন প্যাটার্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তার একটি সুন্দর অ্যানালাইসিস এই ভিডিওটা। আমি মেনলি তোমাদের কোশ্চেন প্যাটার্ন ফলো করতে বলবো। অবশ্যই কোশ্চেন প্যাটার্ন ফলো করলে কিন্তু তোমরা অনেক রকম কোশ্চেন কিন্তু সলভ করতে পারবে। দেখো, এই সেটের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে ফিজিক্সের নাম্বার রয়েছে 35, সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। প্রথম প্রশ্ন দেখো, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, 2018-তে এসেছিল। বলেছে কি দেখো, একটি বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ পরিমাপের 2% ত্রুটি হলে চাকতির ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি হবে। দেখো, এতে আছে 4%, বিতে আছে 2%, সিতে আছে 6%, ডিতে আছে 8%। এই প্যাটার্নটা কিন্তু শুধুমাত্র তোমার উচ্চ মাধ্যমিক না, তার পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্স এবং নিটের জন্য ইম্পর্টেন্ট। এখানে একটা শর্টকাট ট্রিক্স তোমাদেরকে আমি দেখাতে পারি। একদম বেসিক কনসেপ্ট চিন্তা করো। দেখো, বৃত্তাকার বলতে বৃত্ত বলতে একটা সার্কেল। সার্কেলের ক্ষেত্রে তার ক্ষেত্রফলটা কি হয়? ক্ষেত্রফলটা অবশ্যই দেখো এই এরিয়া ইকুয়ালস টু আমরা লিখতে পারি পাই আর স্কয়ার। এটাকে ডিফারেন্সিয়েট করে দাও। ডিফারেন্সিয়েট করলে কি হবে? দেখো, ডিএ হবে ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? দেখো, এই যে 2টা আছে পাওয়ার কনজাম্পশনে, দেখো এখানে 2 আসবে আর এখানে হবে পাই আর ডিআর। ঠিক, এই দেখো এখানে আমাদের ডি ইন্টিগ্রেশন করে কত আসছে? দেখো 2 আসছে। কত আসছে? 2। অর্থাৎ ডিফারেন্সিয়েট করে আমাদের কত আসছে? 2 আসছে। আর এখানে এরর কত আছে? এরর আছে এখানে 2, অর্থাৎ এখানে এরর আছে দেখো 2%। এই এররটা জাস্ট এটার সাথে মাল্টিপল করে দিবে, তাহলে আমাদের দেখো কত আছে? দেখো 4%। বাস, গল্প শেষ। অর্থাৎ অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। একেবারে দেখো কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথমেটিক্স মিলাই দিতে পারো। প্রথমত আমরা চিন্তা করবো কি, দেখো এ অর্থাৎ এরিয়া কষ্ট আছে কি পাই আর স্কয়ার। এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের কি আসবে? দেখো এটা ডিফারেন্সিয়েট করলে আসবে 2 পাই আর আসবে। এখানকার 2 এবং এখানকার 2 জাস্ট মাল্টিপল করে দেবে, যেটা আসবে সেটাই আমাদের রেজাল্টেন্ট, অর্থাৎ এক্ষেত্রে আসবে 4%। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? যদি তুমি ডিটেল সলিউশন চাও, এটা ডিটেল সলিউশন দেখবে অবশ্যই। দেখো নিচে ডিটেল সলিউশন আমি করে দিলাম। দেখো এখানে দেখো বৃত্তাকার চাকতির ব্যাসার্ধের পরিমাপের ত্রুটি 2%, চাকতির ক্ষেত্রফল a = পাই আর স্কয়ার, d = লিখবো 2 পাই আর dr। তো dA বাই a = কি লিখবো? দেখো 2 পাই আর dr ডিভাইডেড বাই পাই আর স্কয়ার। বাস, বাকিটা দেখো dA বাই a ইনটু 100, যেহেতু পার্সেন্টেজ বের করবো এটাকে লিখবো দেখো 2 dr বাই r ইনটু 100 ইকুয়ালস টু কি লিখবো? দেখো 2 × 2 = 4%। বাস, গল্প শেষ। 2 নম্বর, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন ফর এক্সাম। লক্ষ্য করো যে টি সময়ে একটি কণার কি বলেছে? দেখো যে টি সময়ে একটি কণার বেগ v = at প্লাস b বাই t প্লাস c হলে a b c এর মাত্রা যথাক্রমে হবে। প্রথমত চিন্তা করো, দেখো v বলতে বেগ মানে কি স্মরণ বাই কি হয়? স্মরণ বাই হয় সময়, অর্থাৎ স্মরণ বাই কি হয়? সময়। স্মরণের মাত্রা হচ্ছে l, সময়ের মাত্রা হচ্ছে t, তাহলে কি লিখবো? lt ইনভার্স। বাস, তার মানে ভি এর মাত্রা পেয়ে গেলাম lt ইনভার্স। এরপরে বলছে যে ত্বরণ বলতে এক্সেলারেশন মানে a। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে হয় v বাই t মানে কি বলো? v বাই t বলতে lt ইনভার্স ডিভাইডেড বাই নিচে একটা t আসবে, অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি lt - 2। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে তুমি নোট করো, ভি এর মাত্রা হচ্ছে lt ইনভার্স আর এর মাত্রা কি হচ্ছে? lt - 2। চলো এরপরে দেখো বাকি পোর্শন যেটা আছে, অর্থাৎ কি পেলাম আমরা? ভি মানে পেলাম হচ্ছে lt ইনভার্স আর এ পেলাম কি? lt - 2। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট পার্টে দেখো বলেছে যে এটি দেখো v = at, অর্থাৎ এক্ষেত্রে যে এটি আছে এই এটির মাত্রাও কিন্তু একই হবে। টোটাল ইকুয়েশনের মাত্রা কিন্তু একই হবে। দেখো ভি এর যা মাত্রা সেটা এটির সাথে ইকুয়াল হবে, বি বাই টি প্লাস সি এর সাথে কিন্তু ইকুয়াল হবে। হাউ ক্যান পসিবল দিস ওয়ান? জাস্ট লুক হেয়ার। দেখো এটি মানে কি? দেখো এ মানে কি? এটি মানে কি? দেখো এ বলতে কি lt - 2। একদম কনসেপ্ট ক্লিয়ার করো। দেখো ইন্টু বলবো কি একটা টি বলতে টি এর মাত্রা কি হবে? নর্মাল টি হবে। তাহলে চিন্তা করো lt - 2 প্লাস 1, কারণ এখানটা ফ্রেশ একটা টি আছে তার জন্য। তাহলে এখান থেকে আমরা মাত্রা লিখতে পারি lt - 1। দেখো এক্ষেত্রে লক্ষ্য করে দেখো ভি এর যে মাত্রা সেটাই কিন্তু পেলো। চলো কালার চেঞ্জ করে দিতে তুমি বুঝতে পারবে। দেখো lt - 1টাই কিন্তু আমরা পেলাম এটির মাত্রা, অর্থাৎ সমজাতীয়। অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি যে বি বাই টি প্লাস সি, যাই হোক এটা এরকম হবে। দেখো বি বাই টি প্লাস সি এর মাত্রাও কিন্তু সিমিলার হতে আমরা বলতে পারি lt - 1। কিভাবে আসছে? কারণ এক্ষেত্রে ভি এর যে মাত্রাটা হবে এই এটির মাত্রাও তাই হবে এবং সঙ্গে সঙ্গে বি বাই টি প্লাস সি এর মাত্রাটাও সেম হবে। এই কনসেপ্টটা বুঝো, একদম ইজি হয়ে যাবে। তাহলে কি বি বাই টি প্লাস সি এর যে মাত্রা সেম হয়ে গেল এই ক্ষেত্রে। তাহলে এবার আমরা লিখতে পারি, দেখো আর একটা বিষয় লক্ষ্য করো যে টি প্লাস সি, টি বলতে কি টাইম, তাহলে টি প্লাস সি এর মাত্রা কিন্তু অবশ্যই টাইমের সাথে ইকুয়ালিটি হবে, অর্থাৎ টি প্লাস সি কিন্তু আলটিমেটলি এর যে ডাইমেনশন বা মাত্রা সেটা কি হবে? টি হবে অনলি। কনসেপ্ট ক্লিয়ার?
টোটাল সলিউশন ফ্রেশ করে আমি আমার লেখা আছে নোট করে অবশ্যই ফলো করবে। চলো আমরা কনসেপ্ট ক্লিয়ার করি। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে বি এর অনলি একটা বি এর মাত্রা অর্থাৎ বি বাই টি প্লাস সি এর মাত্রাটা কি হচ্ছে আমাকে বলো। এর মাত্রা পাচ্ছি আমরা কি পাচ্ছি এল টি মাইনাস ওয়ান পাচ্ছি। আর টি প্লাস সি এর মাত্রাটা কি পেয়েছিলাম, টি প্লাস সি এর মাত্রা পেয়েছিলাম অনলি একটা টি। অর্থাৎ এখান থেকে তুমি বলতে পারো যে নর্মাল একটা বি এর যে মাত্রাটা হবে এই বি এর মাত্রা অর্থাৎ বি রাখলে পরে আমরা কি পাচ্ছি এল টি মাইনাস ওয়ান পাচ্ছি। আর এই ক্ষেত্রে দেখো টি প্লাস সি এর মাত্রা কি আছে একটা টি, তাই না, একটা টি। অর্থাৎ এই টিটা এর সাথে মাল্টিপল করে দিলে আমাদের কি থাকছে টি টি কি গ্যাচাং কেটে যাচ্ছে, শুধুমাত্র একটা এল থাকছে। অর্থাৎ বি এর মাত্রা আমরা বলতে পারি এল। অর্থাৎ এক্ষেত্রে দেখো বি অর্থাৎ 2 নম্বর অপশনে দেখো বি এর মাত্রা বলছে দিয়ে বি এর মাত্রা কি হবে একটা এল। অর্থাৎ এক্ষেত্রে দেখো অপশন নাম্বার এ কিন্তু হচ্ছে আমাদের কারেক্ট। অপশন নাম্বার এ কিন্তু আমাদের হচ্ছে কারেক্ট। দেখো এল পেয়ে গেলাম একটা অপশনে পেয়ে গেলাম। এবার বলছে যে এর মাত্রা একদম লজিক ক্লিয়ার করে দেখো এর মাত্রাটা কি হবে, এর মাত্রা কি হবে। দেখো এক্ষেত্রে এ মানে কি এসেলেশন আমি চিন্তা করতে পারি। এসেলেশন যদি আমি চিন্তা নাও করি তাহলে দেখো এটি মানে কি হচ্ছে, এটি মানে হচ্ছে এল টি মাইনাস ওয়ান আসছে। তাহলে এ সমান সমান আমরা কি পাচ্ছি, কালার চেঞ্জ করি বুঝতে পারবে। দেখো এ পাচ্ছি কি শুধুমাত্র এল টি মাইনাস ওয়ান পাচ্ছি। আর এই যে বারটা টি ছিল এই টিটা এখানে নিচে চলে যাবে, চলে গেল। এই টিটা উপরে গেলে চলো এখানে করে দিই, হ্যাঁ এল টি মাইনাস ওয়ান তার সঙ্গে একটা টি। অর্থাৎ আমরা পাচ্ছি কিরকম এল টি মাইনাস টু পাচ্ছি। কনসেপ্ট ক্লিয়ার করে দেখো এল টি মাইনাস টু পাচ্ছি। অর্থাৎ এর যে ডাইমেনশন এর যে মাত্রা সেটা হচ্ছে কি এল টি মাইনাস টু। দেখো অপশন নাম্বার এতে কিন্তু তাই আছে। অর্থাৎ এটাও হলো রাইট, এটাও রাইট হলো। আর বাকি থাকছে আমাদের কি সি। এবার সি এর মাত্রাটা কি কনসেপ্ট ক্লিয়ার করে দেখো টি। দেখো টি প্লাস সি এর মাত্রা কি হবে টি। অর্থাৎ টিটা টাইম, তার জন্য সিটাও কিন্তু এইভাবে আমাদের ক্যালকুলেট হবে। অর্থাৎ সমজাতীয় রাশি দিয়ে কিন্তু ডিভিজিবল বা বিভাজ্য হচ্ছে। অর্থাৎ সি এর মাত্রাও আমরা কিন্তু কোনো না কোনোভাবে টি পাচ্ছি। তার জন্য দেখো এক্ষেত্রে এটাও কিন্তু কারেক্ট হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে কি 2 এর এ নাম্বার। কনসেপ্ট ক্লিয়ার। এবার দেখো সলিউশন ভালো করে খেয়াল করো। দেখো সলিউশন দেখে নাও, ক্লিয়ার করো সলিউশন। ওকে 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 পরে দেখো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্যাটার্ন দেখো 2015-তে এসেছিল 3 নম্বর। কোনো এক মুহূর্তে একই সরলরেখায় সরল রেখায় একই বন্ধনের চলন্ত দুটি সদৃশ গাড়ির দ্রুতি বলেছে। দ্রুতিটা কি, একটা বলেছে ইউ এবং আরেকটা বলেছে 4u। ওই মুহূর্ত থেকে যথাক্রমিক যে দ্রুত গিয়ে গাড়ি দুটি থামে তাদের অনুপাত আমাদের বের করতে হবে। থামে অর্থাৎ অন্তিম বেগ ভি কষ্ট কিন্তু আমরা বুঝলাম যে 0। এই কনসেপ্টটা কাজে লাগাতে হবে আমাদের। তুমি চিন্তা করো যে প্রথমত যে কণাটা আছে সেই কণাটা ধরলাম যে ইউ গতিবেগে এখানে গেল, এখান থেকে এই ডিস্টেন্সটা ধরলাম d1। আর একটা কণা যেটা আছে সেটা হচ্ছে কি 4u গতিতে গেল, সেটা ধরলাম যে এখান থেকে এই পর্যন্ত গেছে, এটা দূরত্ব ধরলাম d2। কনসেপ্ট ক্লিয়ার। এবার আমাদের একটা বিখ্যাত সূত্র আছে কি বলতো, ভি স্কোয়ার ইকুয়ালস টু কি বলতে পারি যে ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে এস বলতে কি হবে বলতো ডি হবে। যেহেতু মন্দন, যেহেতু থেমে যাচ্ছে, যেহেতু মন্দন, তাই আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2ad চিন্তা করতে পারি। d1 এর ক্ষেত্রে চিন্তা করতে পারি তো ভি স্কোয়ার পার্টটা কি 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ইউ স্কোয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি, দেখো মাইনাস পাবো 2ad1 পাবো, তাই তো। অর্থাৎ এখান থেকে বলতে পারি যে ইউ স্কোয়ার ইকুয়ালস টু বলতে পারি 2d1। টোটাল কনসেপ্ট অর্থাৎ টোটাল সলিউশন কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে, আমরা শুধুমাত্র ভালো করে বুঝবো। আর নোটটা কিন্তু নিচে দেওয়া আছে, আমি দেখিয়ে দেবো। তো আপাতত তুমি এটা ভালো করে সলিউশনটা ফলো করো। এটা পাচ্ছি দেখো ইউ এর ক্ষেত্রে একই রকমভাবে দেখো 4u এর ক্ষেত্রেও কিন্তু, অর্থাৎ এটা কিন্তু এই কণার ক্ষেত্রে পেলাম। এবার গল্পটা হচ্ছে আর একটা তো কণা রয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে একটা বেরোবো। সিমিলার ওয়েতে কিন্তু আমরা এখানেও একটা সলিউশন পাবো, সেটা কি এখানে 4u। দেখো এখানে বলছে যে 4u অর্থাৎ 4u এখানে স্কোয়ার হবে সমান সমান দিয়ে কী পাবো, দেখো 2ad2 পাবো, যেহেতু d2 দিয়ে আছে। কনসেপ্ট ক্লিয়ার। এবার চলো আমরা R2 সলিউশন করি। দেখো এরপরে আমরা এই যে 4u স্কোয়ার যেটা পেলাম, আমরা কি পেলাম, দেখো পেলাম 2ad2 পেলাম, ঠিক তো। আর আমরা একটু আগে দেখো ইউ স্কোয়ার বলে একটা পার্ট পেয়েছিলাম, সেই ইউ স্কোয়ার পার্টটা কী ছিল আমাদের, ছিল হচ্ছে 2ad1 ছিল। এবার ইউ স্কোয়ারের জায়গায় এটা জাস্ট বসিয়ে দেবো। দেখো 4 4 কী হবে 16, ইউ স্কোয়ার হবে সমান সমান লিখবো 2ad2 পেলাম। এবার এই যে ইউ স্কোয়ারের জায়গায় আমরা এটা বসিয়ে দেবো, 16 হলো। আর এখানে ইউ স্কোয়ার বলতে কী আসবে, দেখো 2ad1 থাকবে, দ্যাট ইজ ইকুয়ালস টু 2ad2 পাবো। ক্লিয়ার কনসেপ্ট। এরপরে দেখো এখানকার 2a এখানকার 2a কেটে গেল। আচ্ছা আমাদের এখানে থাকছে শুধুমাত্র একটা কী পড়ে থাকছে, দেখো d1 পড়ে থাকছে। আর এখানকার যে d2টা আছে সেই d2টা এখানে নিয়ে আসলাম। তাহলে আমাদের সমান সমান আমরা কী লিখতে পারি, আমাদের এখানে কাটাকাটি করে কিছুই থাকলো না, মানে একটা 1 লিখবো। আর এখানে চিন্তা করো একটা 16 ছিল, এই 16টা আমরা এখানে লিখে দেবো। অর্থাৎ আমাদের অনুপাতটা কী আছে, দেখো 1:16 হচ্ছে, বাস এটাই কিন্তু আমাদের সলিউশন। অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট। কনসেপ্ট ক্লিয়ার হলো। চলো এরপরে সলিউশন দেখে নাও। দেখো সলিউশনে তুমি এরকমই পাবে। দেখো সলিউশন
কনসেপ্ট ক্লিয়ার করো, সলিউশন মন দিয়ে বোঝো। চলো নেক্সট অঙ্কে যাবো। নেক্সট দেখো 4 নম্বর, একটি ঘরের ছাদ থেকে W2 ওজনের একটি দড়ির সাহায্যে W1 ওজনের একটি বস্তু ঝুলানো আছে। ঘরের ছাদটি দড়িটিকে কত পরিমাণ বলের সাহায্যে টানবে? ক্রিটিক্যাল কোশ্চেন, কিন্তু সলিউশন খুব ইজিভাবে আমাদের বের করতে হবে, একদম ইজি সলিউশন করলেই বুঝতে পারবে। দেখো 2010-এ প্রশ্নটা এসেছিল, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এই ক্ষেত্রে ভালো করে কনসেপচুয়াল বোঝো বিষয়টা। দেখো কি বলছে, যে একটা বলছে প্রথমত যে W2 ওজনের একটা বস্তুর সাথে W1 ওজনের একটা বস্তু ঝুলানো হলো। তাহলে প্রথমত কি ছিল W2, তারপরে বলছে যে তার সঙ্গে W1 ঝুলানো হলো, অর্থাৎ একটা বস্তুর সাথে আরেকটা বস্তু তুমি ঝুলাচ্ছ, তাই না? তাহলে এখানে টোটাল ওয়েটটা মেজারমেন্ট হবে, অর্থাৎ এক্ষেত্রে বলছে W1 প্লাস W2, অর্থাৎ W1 এর সাথে W2 যেটা পাবো, অর্থাৎ দুটোকে যুক্ত করে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার খতম। অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট, অর্থাৎ প্রথম পদার্থের সাথে দ্বিতীয় পদার্থ আমরা যুক্ত করে দিচ্ছি। তাহলে টোটাল ওয়েট মেজারমেন্ট হবে এই ক্ষেত্রে, তো W1 প্লাস W2 হবে অ্যান্সার। চলো দেখে নাও অ্যান্সার, বস্তুর ওজন প্লাস বলছে দড়ির ওজন, অর্থাৎ এখানে দড়ির যে ওজন পাচ্ছে সেটা হচ্ছে কি W2, আর বস্তুর ওজন যেটা আছে সেটা হচ্ছে W1, অর্থাৎ দুটো বস্তুই তো নিজের দিকে টানছে, অর্থাৎ নিচের দিকে চলছে, তাহলে দুটো বস্তুর ওজনই ক্যালকুলেট হবে। দেখো এরপরে বলছে 5 নম্বর, একটি গাড়ির সোজা রাস্তা বরাবর কিছু সময়ব্যাপী V1 সুষম বেগে চলে, পরে একই সময়ব্যাপী সুষম গতিবেগ V2 নিয়ে চললো, গাড়ির গড় গতিবেগ কত? এটাও একদম মুখে মুখে সলভ করা যায়। দেখো এটা 2017-তে এসেছিল, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন আমি বলবো এই ক্ষেত্রে। তাহলে চিন্তা করো, প্রথমত গাড়ির গতিবেগ মেজারমেন্ট করবো, চলো ক্যালকুলেশন করি। আচ্ছা কোশ্চেনটা দেখো, আমার অল্প একটু জায়গা হলেই হয়ে যাবে অঙ্কটা, খুবই শর্টকাটেই করবো। দেখো গাড়িটি V1 বেগে T সময়ে এবং V2 বেগে T সময় ধরে চললো। তাহলে দেখো T সময়ে প্রথম ক্ষেত্রে কি বললো, যে ক্ষেত্রে হচ্ছে V1 একটা গতিবেগ পেলো, ঠিক, আর একটা গতিবেগ পেলো। দেখো দুটো রাস্তা, অর্থাৎ এরকম একটা গতিবেগে গেল, তারপরে আবার এতটুকু গেল, এটা গেলো V1, এটা গেলো V2, অর্থাৎ T সময় একটা পেলো V আর T সময় একটা গেলো V2 গতিবেগে, একই সময় বলছে। আচ্ছা একই সময় ব্যাপী, অর্থাৎ একটা V1 যে গতিবেগটা আছে তার জন্য আমরা T সময় যুদ্ধ চলবো, এবং তারপরে কি বলছে যে V2-র জন্য T সময়, অর্থাৎ 1 মিনিটে তুমি চিন্তা করো একটা আপেলের দাম যদি 5 টাকা হয়, তাহলে দুটোর দাম কি হবে? 10 টাকা, তিনটের দাম হবে 30 টাকা। একটা দাম যদি 5 টাকা হয়, দুটোর দাম হবে কি 10 টাকা, তিনটের দাম হবে 15 টাকা, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা গুণ করছি। কনসেপ্ট ক্লিয়ার? একটা বিস্কুটের প্যাকেটের দাম যদি 10 টাকা হয়, তাহলে 3খানা বিস্কুটের দাম 30 টাকা হবে, 5খানার দাম 50 টাকা, অর্থাৎ এক্ষেত্রে মাল্টিপল করতে হবে, অর্থাৎ T এর সাথে আমাদের কি করতে হবে? V দিয়ে গুণ করতে হবে, তাহলে কিন্তু আমরা টোটাল ডিস্টেন্সটা, অর্থাৎ এই যে মেজারমেন্টের টোটাল ডিস্টেন্স সেটা কিন্তু পেয়ে যাবো। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে ভাই টোটাল, অর্থাৎ একটা T এটা, একটা T এটা, তাহলে কয়টা T পেলাম? 2টা T, অর্থাৎ 2T সময়ের সরণ, 2T সময়ের সরণ, তাহলে 2T সময় সরণ, অর্থাৎ এটা একটা T এটা একটা T, 2T সময়ে কি পাবো? 2T সময় সরণ পাবো, একটা কি পাবো? একটা পাবো V1 T আর একটা পাবো V2 T। বাস কনসেপ্ট ক্লিয়ার হলো? এই আমাদের অঙ্ক দেখো শেষের দিকে। তাহলে আমাদের সরণ কি আসলে দেখো 2T সময় সরণ হচ্ছে কি আসছে আমাদের আসছে কি V1 T প্লাস আসছে V2 T, অর্থাৎ এখান থেকে যদি আমরা কমন নেই তাহলে আমাদের দেখো T কমন যাচ্ছে, V1 প্লাস V2 থাকছে, ঠিক, আর এখান থেকে বেটা 2টাকে ওইদিকে যদি নিয়ে চলে যাই, অর্থাৎ গড় গতিবেগ, একদম শর্টকাটে চিন্তা করো, গড় গতিবেগ, অর্থাৎ গড় গতিবেগ, গড় ভেলোসিটি যদি আমরা চিন্তা করি, গড় গতিবেগ মানে কি আমরা বলতে পারি যে দেখো এই যে টোটাল Tটা আছে জাস্ট এই সাইডে নিজে ডিভাইড করে দেবে, আর কিছু না। এই যে দেখো 2T যেটা আছে সেই 2T জাস্ট ডিভাইড করে দেখো গড় গতিবেগ বলতে এভারেজ ভেলোসিটি। আর এখানে দেখো আমরা চিন্তা করতে পারি কিরকম একটা T, তো বাস ক্যাচাং আমরা বলতে পারি। তাহলে আমাদের আলটিমেটলি থাকছে কি বলতো? আলটিমেটলি থাকছে দেখো এখানে থাকছে V1 প্লাস V2 ডিভাইডেড বাই কি লিখবো বলতো? 2, অর্থাৎ এক্ষেত্রে অপশন নাম্বার বলতে পারি ডি ইজ দ্য কারেক্ট। কনসেপ্ট ক্লিয়ার? চলো সলিউশন দেখো, সলিউশন এটাই পাবে। সলিউশন ক্লিয়ার করো, ওকে রেডি করো সলিউশন। ওকে চলো নেক্সট প্রশ্ন যাচ্ছি। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন। দেখো 6 নম্বরে বলছে যে কোনো, দাঁড়াও কোশ্চেনটাই করে নেই, কোশ্চেনটা এখানে ভালো করে পড়ি। দেখো 20 মিটার উচ্চতা থেকে একটি কণাকে ছোড়া হলো। আচ্ছা খুব ভালো, তার মানে এইখান থেকে একটা কণা নিচের দিকে ছোড়া হয়ে গেল, অর্থাৎ একটা পদার্থ, অর্থাৎ একটা কণা নিলাম, পাথর কিছু একটা, তো ডিস্টেন্সটা বলছে 20 মিটার। আচ্ছা বুঝলাম, মিটার থেকে উচ্চতা থেকে একটি কণাকে ছাড়া হলো। আচ্ছা কতক্ষণ পর এবং কত বেগে কণাটি মাটিকে আঘাত করবে, অর্থাৎ কতক্ষণ পর এবং কত বেগে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের টাইম বের করতে হবে। তাহলে কনসেপ্ট বুঝো, প্রথমত টাইম বের করতে হবে, এটা কত, আর দ্বিতীয়ত বলছে কি যার গতিবেগ কত, অর্থাৎ ভি কষ্ট কত। এই হচ্ছে অঙ্ক, একদম সোজা। দেখো 20 মিটার উচ্চতা, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে এই ক্ষেত্রে ডিস্টেন্স বা আমরা তুমি ডিসপ্লেসমেন্ট চিন্তা করি সেটা হচ্ছে 20 আছে, অর্থাৎ এস এর মান হচ্ছে 20। তো একদম সোজা একটা ফর্মুলা আমরা জানি, তো ফর্মুলাটা চলো আমরা পুট করি, একদম মুখে দেখো ক্যালকুলেশন হয়ে যাবে। তো স্টার্টিং ভেলোসিটি কি, একটা কণাকে যদি উপর থেকে ফেলে তাহলে তাদের স্টার্টিং ভেলোসিটি বলতে ইউ কষ্ট হবে কি
জিরো, প্রাইমারি ভেলোসিটি কী হবে জিরো, অর্থাৎ প্রাথমিক বেগ কী হবে জিরো। অর্থাৎ এই ক্ষেত্রে বলতে পারি এইচ ইকুয়াল টু বলতে পারি যে হাফ অফ জিটি স্কোয়ার। দেখো এই ফর্মুলাটা কিন্তু আমাদের ক্ষেত্রে কাজে লাগাবো, বিকজ এই ক্ষেত্রে প্রাথমিক বেগ ইভির মানটা হচ্ছে কি জিরো, তার জন্য এইচ ইকুয়াল টু কী হবে হাফ অফ জিটি স্কোয়ার হবে। কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখো তুমি এখান থেকে পাবে দেখো টি স্কোয়ার ইকুয়াল টু কী পাবে, দেখো টি স্কোয়ার ইকুয়াল টু পাবে দেখো 2h বাই জি। এবার 2h মানে কি, 2h মানে হচ্ছে কি, দেখো 2h বলতে h এর মান আছে কত, h এর মান হচ্ছে 20, অর্থাৎ 2 × 20। জি বলতে কি, দেখো গ্র্যাভিটেশন ফোর্সের জি এর মান এখানে দেখো হচ্ছে 10, তো এখানে দেখে দাও 10, 0 0 গ্যাচাং, তো 0 0 চলো কেটে দেই, কেটে দিলাম। আর এই ক্ষেত্রে কি থাকছে, 2 2 থাকছে আমাদের 4, অর্থাৎ আমরা বলতে পারি যে টি স্কোয়ার ইকুয়াল টু 4, অর্থাৎ টি এর মান কি হবে দেখো √4 দ্যাট ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ বেটা টি এর মান আমরা কি পেলাম 2, অর্থাৎ টি বেটার মান কত পেলাম 2, বেটা টি তুমি হলো 2, বেটা তুমি হলো 2, অর্থাৎ 2 সেকেন্ড। বেটার মান পেলাম 2, অর্থাৎ টি ইকুয়াল টু কিলো পেলাম, অর্থাৎ টাইম ইকুয়াল টু 2 সেকেন্ড। কনসেপ্ট ক্লিয়ার? তো আমরা জানি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস কি জানি এটি, এখানে কি হবে জিটি দ্বারা রিপ্লেস হবে। কনসেপ্ট ক্লিয়ার করো? যেহেতু গ্র্যাভিটেশন অর্থাৎ অভিকর্ষ ত্বরণ তার জন্য জিটি হবে, যেহেতু ইউ বেটা হচ্ছে কি আছে 0, তার জন্য এটাকে কেটে দাও, অর্থাৎ ভি ইকুয়াল টু কি থাকবে জিটি থাকবে। এবার দেখো জি এর মান কত 10, টি এর মান কত পাচ্ছি 2, তাহলে 10 2 20, অর্থাৎ এক্ষেত্রে 20 হবে রাইট অ্যান্সার, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড, এত 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড হবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। চলো এবার সলিউশন দেখে নাও, দেখো সলিউশন নাম্বার দেখো ক্ষেত্রে কোনটা হচ্ছে, দেখো এই যে সলিউশনটা করে দেওয়া আছে। ওকে চলো নেক্সট প্রশ্নে যাব। এরপরে 7 নম্বর অঙ্ক দেখো 2007-এ এসেছিল, 2017-তে এসেছিল, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন। ভি বেগ বলছে, ভি বেগ হচ্ছে কি ভি, ত্বরণ হচ্ছে এ এবং বল বলছে এফ। যদি কোনো একক পদ্ধতিতে মৌলিক রাশি হয় তবে ওই পদ্ধতিতে রৈখিক ভরবেগের মাত্রা কী হবে নির্ণয় করতে হবে। একেবারে সোজা একটা ম্যাথমেটিক্স। দেখো প্রথমত আমরা চিন্তা করব যে আচ্ছা বলো আমাকে যে বল ইকুয়ালস টু কি, দেখো বল মানে আমরা কি জানি, বল ইকুয়ালস টু জানি হচ্ছে ভর ইন্টু ত্বরণ, ভর মাল্টিপাল বলবো ত্বরণ, তাই তো। তাহলে এখান থেকে দেখো আমরা পাবো যে ভর ইকুয়ালস টু কী পাবো, একদম বেসিক কনসেপ্ট বুঝে, দেখো ভর ইকুয়ালস টু পাবো বল বাই কী পাবো ত্বরণ পাবো, রাইট। এবার চিন্তা করো দেখো এক্ষেত্রে বল বলতে কি এফ, রাইট, বল বলতে কি এফ, আর ত্বরণ বলতে কি পাবো, ত্বরণের মান হচ্ছে এ, অর্থাৎ এফ বাই এ আমরা একটা টপিক পেলাম। অর্থাৎ ভরকে আমরা রিপ্রেজেন্টেশন করতে পারি কীরকম, চলো কনসেপ্ট ক্লিয়ার বুঝতে পারছো তো, অর্থাৎ ভরকে কনসেপ্ট করতে পারি আমরা ভর ইকুয়ালস টু বলতে পারি যে আমরা কী পাবো দেখো এফ এফ বাই এ, এফ বাই এ মানে দ্যাটস মিন এফ এ ইনভার্স, এফ এ ইনভার্স, এটা আমরা পেলাম হচ্ছে কি ভরের ক্ষেত্রে। এর হচ্ছে দেখো রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ বলতে কি লিনিয়ার মুভমেন্টামের ক্ষেত্রে আমরা বলতে পারি রৈখিক ভরবেগ বলতে ভরবেগের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি কীরকম ভর ইন্টু বলবো কি তার বেগ অর্থাৎ ভেলোসিটি অর্থাৎ ভি। ভরের মান কি আছে এফ এ ইনভার্স আছে লেখো, এফ এ ইনভার্স আছে, এফ এ ইনভার্স আছে লেখো। আর বেগের মান কি দেখো, বেগের মান কি হয়, বেগের মান হয় ভি, অর্থাৎ বেগের মান হয় ভি। তাহলে আমরা এক্ষেত্রে লিখবো ভি ভি এফ এ ইনভার্স। কত নম্বর অপশন রাইট হচ্ছে এক্ষেত্রে চিন্তা করো, দেখো অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট। একদম সিম্পল একটা ম্যাথমেটিক্স ছিল। ওকে চলো এবার আমরা পরের প্রশ্ন যাচ্ছি, তার আগে সলিউশন দেখে নাও। ওকে সলিউশন কমপ্লিট। এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন, যদি বল এফ দৈর্ঘ্য এল সময় টি মৌলিক রাশি হয় তাহলে ভরের মাত্রীয় সংকেত আমাদের বের করতে হবে। চিন্তা করো যে বল বল বলতে এফ, এফ ইকুয়ালস টু আমরা কি জানি যে তার মাস ইন্টু এক্সেলারেশন, এক্সেলারেশন বলতে ত্বরণ অর্থাৎ এ। কনসেপ্ট ক্লিয়ার? অর্থাৎ মাসেলেশনের মাত্রা, মাসের মাত্রা হবে কি এম, ডাইমেনশন হবে এম, আর ত্বরণের মাত্রা আমরা একটু আগে বের করলাম সেটা কি এল টি মাইনাস 2 হয়, রাইট, এল টি মাইনাস 2 হয়। আচ্ছা এটাকে চলো আমরা একটা সুন্দর একটা ফর্মে নিয়ে আসি। তো এখান থেকে যদি আমরা বলি যে ভর মানে কি, ভর মানে লিখবো হচ্ছে বল বাই লিখবো কি বল বাই ত্বরণ, কারণ এখানের কনসেপ্ট তো তাই দাঁড়াচ্ছে এই যে দেখো বল এই নিচে জিনিসটা এদিকে চলে যাবে, তাহলে এখানে বলের মাত্রা আমরা বলতে পারি যে এফ আছে, আর ত্বরণের মাত্রা আমরা কি জানলাম, ত্বরণের মাত্রা জানলাম হচ্ছে এল টি মাইনাস 2, অর্থাৎ এক্ষেত্রে লিখতে পারি এফ, তারপরে কি দেখো উপরে এলটা চলে আসলে এল ইনভার্স, আর টিটা উপরে চলে আসলে টি টু আসবে, অর্থাৎ আমাদের কি পাচ্ছি লক্ষ্য করো আমরা পাচ্ছি এফ এল ইনভার্স টি মাইনাস 2, অর্থাৎ এই ক্ষেত্রে চিন্তা করলে কিন্তু অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট ফর্মেশন আমাদের দাঁড়াচ্ছে, অর্থাৎ এফ এল ইনভার্স টি প্লাস 2, দেখো এটা এফ এল ইনভার্স টি প্লাস 2, তাই তো। দেখো এই যে 3 নম্বর অপশন কিন্তু আমাদের কারেক্ট হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার হলো? তাই আমরা এখানে লিখব। ওকে চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো 9 নম্বর বলেছে যে একটি দড়ি 480 নিউটন ভার অর্থাৎ এন বলতে নিউটন ভার পর্যন্ত সহ্য করতে পারে এবং একজন ব্যক্তির ওজন 60 কেজি হলো। আচ্ছা তার মানে একটা দড়ি ছিল, তাই তো একটা দড়ি, সেই দড়ির থেকে দেখো বলছে কি যে সেই দড়িটা কত সর্বোচ্চ কভারে 480 নিউটন বল সে সহ্য করতে পারবে, এর থেকে বেশি দিলে দড়িটা ছিঁড়ে যেতে পারে, এবং একজন ব্যক্তির ওজন 60 কেজি, অর্থাৎ কোনো একটা ব্যক্তি যদি এখান থেকে দড়িটাকে যদি টানে সে কি সর্বোচ্চ 60 কেজি টানতে পারবে, অর্থাৎ 60 কেজি টানবে। আচ্ছা
কেজি সর্বনিম্ন কত ধরনের ব্যক্তিটি দড়ি বেয়ে নামতে পারে? অর্থাৎ এক্ষেত্রে লোকটা কীভাবে দড়ি বেঁধে নিচের দিকে নামবে। আচ্ছা, এটা তো আমাদের কোশ্চেন গেল, একদম সলিউশনটা একেবারে ইজি। দেখো সর্বোচ্চ লোড কত তোমার আছে দেওয়া 480 নিউটন, এটা তো কোশ্চেনে দেওয়া আছে, এই দেখো এখানে দেওয়া আছে। আচ্ছা, ব্যক্তির ওজন, ওজন মানে কি বলতে পারি, ওজন মানে বলবো হচ্ছে এম ইন্টু জি, রাইট। তাহলে এম এর মান কত আছে, এম এর মান আছে হচ্ছে কি দেখো 60 কেজি, আর জি এর মান দেখো এখানে দেওয়া আছে 10, গুণ করে দাও 10, অর্থাৎ 600 হবে এই ক্ষেত্রে আমাদের, তাই না? অর্থাৎ 600 নিউটন দাঁড়াচ্ছে, অর্থাৎ 600 নিউটন দাঁড়াচ্ছে। তাহলে পরে আমাদের এখানে দেওয়া আছে কত 480, রাইট। দেওয়া আছে কত, চলো এখানে লিখে দিই, দেখো 480 আমাদের দেওয়া আছে, রাইট। তো এই দুটোর মধ্যে আমাদের যদি ডিফারেন্স আমরা বের করতে পারি তবে কিন্তু আমাদের সলিউশন কমপ্লিট। অর্থাৎ আমরা বলতে পারি যে 600 এখানে লিখলাম, হ্যাঁ, মাইনাস 480 করলে কত হচ্ছে আমাদের, আসছে কত দেখো, এটাকে আমাদের ত্বরণ বের করতে হবে। তাহলে 600 মাইনাস 480 এটাকে ত্বরণ বের করতে হবে। তো ওজন বলতে আমাদের ত্বরণ বের করতে হবে, এক্ষেত্রে এসেলেশন বের করতে হবে। অর্থাৎ আমাদের শুধুমাত্র আমাদের বের করতে হবে কীরকম, জি এর মান, অর্থাৎ এক্ষেত্রে এ এর মান আমাদের বের করতে হতে পারে। তাহলে এক্ষেত্রে আমাদের দেখো ডাইরেক্ট আমরা 60 কেজি, অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি যে বিয়োগফলটা আমাদের কত আসছে, দেখো বিয়োগফল 120 আসছে। জাস্ট এই রিপোর্টটা মাথায় রাখো, হ্যাঁ, আমাদের সলিউশন করতে কাজে লাগবে। অর্থাৎ 120 আসছে, 120 আসছে এমজি বলতে ডিফারেন্সটা, চলো নতুন করে লিখি আমরা। তো এখানে পাচ্ছি কীরকম 120 পাচ্ছি আমরা টোটালটা। আর এখানে কত আছে দেখো, এখানে বলছে 60 কেজি, অর্থাৎ এ মানে কি এম যদি আমরা চিন্তা করি, অর্থাৎ মাস মাল্টিপল এসেলারেশন। দেখো মাস এম, এ বলতে মাস, এ বলতে এসেলারেশন। অর্থাৎ আমরা যদি এখানে এটাকে রেখে দেই, তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে দেখো 120 ডিভাইডেড বাই এম লিখবো, ঠিক। তাহলে 120, এম এর মান কত আছে দেখো, এম এর মান আছে 60, দেখো 60, 0 কেটে গেল, 6 2 12, অর্থাৎ 2 হলো অ্যান্সার। তাহলে অপশন নাম্বার আমাদের বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বা শেষ। চলো নেক্সট প্রশ্নে যাবো আমরা। এর সলিউশন দেখলে দেখতে পারো এই যে সলিউশন আছে। চলো নেক্সট প্রশ্নে যাবো। দেখো 2 নম্বর, যে দুটি সমান মানের বল এ পরস্পরের সমকোণে ক্রিয়াশীল, মোট বলের মান আমাদের কত সেটা আমাদের বের করতে হবে। দেখো এ পরস্পরের সমকোণে ক্রিয়াশীল, প্রবলেমটা হচ্ছে সমকোণ নিয়ে। যেহেতু সমকোণ বলছে তাহলে আমাদের একটু ভেবে করতে লাগবে। দেখো পরস্পরে, দেখো দুটি সমান বল, ইকুয়াল ফোর্স বলছে, তাই না? দুটি সমান মানের বল এ পরস্পরের সমকোণে ক্রিয়াশীল। এই ক্ষেত্রে দেখো সমকোণে অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফর্মেশন করে যাচ্ছে, তাই তো? এটা যদি 90 ডিগ্রি চিন্তা করি, তাহলে একটা অর্থাৎ দুটো বলের যে আমরা মানটা পাচ্ছি সেই লব্ধি বলটা, অর্থাৎ যেটাকে আমরা বলি রিজাল্টেন্ট ফোর্স। তো রিজাল্টেন্ট ফোর্স কি বলছে, ইকুয়াল, তাহলে এফ স্কোয়ার প্লাস পাবো এফ স্কোয়ার। কয়টা এফ স্কোয়ার পাচ্ছে দেখো, দুটো এফ স্কোয়ার, দুটি বল বলছে তার জন্য দুটো এফ হলো, তাই তো? তাহলে এখানে আমরা চিন্তা করতে পারি, যাই হোক এই পার্টটা এরকম আসবে, 2 এফ স্কোয়ার আসবে, তাই তো? তো 2 এফ স্কোয়ার মানে কি বলো তো, দেখো এখানে একটা এফ বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ একটা এফ বেরিয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি থাকছে, আমাদের থাকছে এফ রুট 2 থাকছে। তাহলে পরে একটা বল তো আমাদের আছে এফ, আর একটা বল আমরা এখানে পেলাম কি 2 রুট এফ, বাস এটা কিন্তু আমাদের অ্যান্সার। অর্থাৎ একটা এফ, একটা 2 রুট এফ, একটা এফ, একটা হচ্ছে 2 রুট এফ, না রুট 2 এফ, কি বলি রুট 2 এফ পাবো আমরা। তাহলে একটা পেলাম এফ, একটা পেলাম রুট 2 এফ। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বি নাম্বার উত্তর দেখো, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে কি 2 রুট এফ এর মধ্যে কার্যকরী হবে, এটা হবে রাইট অ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার? সলিউশন দেখলে দেখো এখানে যাই হোক রুট ওভারটা হবে, রুট ওভারটা দিয়ে নিবে, 2 রুট হবে। দেখো নেক্সট 11 নম্বর, 20 কেজি ভরেরকে 40 মিটার উচ্চতায় তুলতে 10 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিনের সময় লাগবে। দেখো জি ইকুয়ালস টু কি বলছে, যে 10 মিটার পার সেকেন্ড করতে গ্র্যাভিটির মান বলে দিল। তো এই ক্ষেত্রে আমাদের বের করতে হবে। দেখো কোশ্চেনটা পড়ো ভালো করে, চলো আমরা সলিউশন বানাই, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি হার্ড লেভেলের প্রশ্নগুলো সিলেক্ট করলাম, যত রকমের ম্যাথমেটিক্স আছে দিয়েই যাবে এখানে। তো এনার্জি মানে কি, এনার্জি বলতে শক্তি, শক্তি মানে কি, শক্তি মানে হচ্ছে কি ওয়ার্ক, অর্থাৎ কার্য বাই কি বলতে পারি যে টাইম, অর্থাৎ W/T, অর্থাৎ কাজ বাই সময়। এবার এখানে দেখো বলছে যে 10 কিলোওয়াট, অর্থাৎ আমরা এই ক্ষেত্রে চিন্তা করতে পারি যে 10 কিলোওয়াটের কার্য, অর্থাৎ এটা হচ্ছে 10 কিলোওয়াট KW, দ্যাট ইজ ইকুয়ালস টু বলতে পারি যে mgh, কারণ কার্য মানে হচ্ছে কি আমরা বলতে পারি যে mgh, এক্ষেত্রে চিন্তা করতে পারি ডিভাইড বাই করতে পারি একটা টি এর মান তো আমাদের এখানে দেওয়া নাই, তো টি এর মানটা বের করতে পারি। দেখো এম এর মান কি আছে 200 আছে, জি এর মান আছে কত, জি এর মান আছে 10 আর এইচ এর মান আছে 40 ডিভাইড বাই টি লিখবো। আর এই ক্ষেত্রে 10 কিলোওয়াটটাকে আমরা যদি শুধুমাত্র ওয়াটে কনভার্ট করি তাহলে এখানে একটা 10 টু দি পাওয়ার 3 আসতে হবে, যতক্ষণ আমরা ওয়াটে কনভার্ট করবো। আচ্ছা 10 টু দি পাওয়ার 3 আসবে, আচ্ছা হলো। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এখানে 3খানা শূন্য আছে,
এখানে দুটো শূন্য কাটো, তাহলে আমাদের একটা শূন্য পড়ে আছে, এই শূন্য কাটলাম, এই শূন্য কেটে দিলাম, তাহলে আলটিমেটলি আমাদের কত পড়ে থাকছে দেখো, এখানে থাকছে একটা 4 আর এখানে একটা পড়ে আছে 2, অর্থাৎ 4 দুগুণ আমরা পাচ্ছি কত বলো তো এখানে 8/t, আর এদিকে কাটাকাটি করে পাচ্ছি কি 1 পাচ্ছি, অর্থাৎ 8/t ইকুয়ালস টু 1, দ্যাটস ইমপ্লাই t ইকুয়ালস টু পাচ্ছি কি আমাদের 8, অর্থাৎ এক্ষেত্রে অপশন নাম্বার কোনটা হবে বলো তো 8 সেকেন্ড, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। কনসেপ্ট ক্লিয়ার হলো? আচ্ছা, এর সলিউশন দেখবা, চলো দেখে নাও সলিউশন হলো। নেক্সট এরপরে দেখো 12 নম্বর আছে যে m এবং 4m ভর বিশিষ্ট দুটি কণার গতিশক্তির অনুপাত কি বলেছে দেখো, এই ক্ষেত্রে 2:1, কণাদের রৈখিক ভরবেগের অনুপাত হবে, রৈখিক ভরবেগের অনুপাত আমাদের বের করতে হবে। অনেক বড় একটা ম্যাথমেটিক্স সলিউশন, চলো দেখে নাও, চলো সলিউশনটা দেখিয়ে দেয় কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। দেখো গতিশক্তির অনুপাত হবে ke1 ডিভাইড বাই ke2 ইকুয়ালস টু 2/1, তো ke বলতে কি হবে m1 v1 স্কয়ার, আর এখানে ke2 পাবো কি m2 v2 স্কয়ার। সলিউশনগুলো এরকমই নর্মাল ফর্মে আসবে, 2/1 আসবে, তো জাস্ট এখানে m এর মান, এখানে v1 v2 এর মানটা এইভাবে বের করে নিয়ে আসবো, আসলে 2/1 আসছে, দেখো v1 বাই v2 স্কয়ার ইকুয়ালস টু 2/1/4 আসছে, এটা রুট ওভার ফর্মেশনগুলো আসবে কি রুট ওভার 2/1 আসবে, রৈখিক ভরবেগের অনুপাত হবে দেখো p1 বাই v2 ইকুয়ালস টু কি পাবো mv1 প্লাস 4mv2 পাবো, তাহলে এখানে আসবে 1/4 v1 বাই v2 ইকুয়ালস টু 1/4 রুট ওভার 2/1, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/√2 পাবো। নেক্সট দেখো আরেকটা প্রশ্ন বলছে, দেখো একটা প্রশ্ন পেলাম আমরা যে একটি বলকে অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে ছোড়া হলে বলটির প্রাথমিক গতিশক্তি ই হয়, গতিপথের সর্বোচ্চ বিন্দুতে ওই গতিশক্তি হবে, সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি হবে কি সেটা আমাদের বের করতে হবে। দেখো একদম যদি চিন্তা করো যে সর্বোচ্চ বিন্দুতে কনসেপ্ট ক্লিয়ার করো যে সর্বোচ্চ বিন্দুতে তার ভেলোসিটিটা বিটা কী হবে, সর্বোচ্চ বিন্দুতে হবে 0, ভি ইকুয়ালস টু 0 হবে। আচ্ছা, সর্বোচ্চ বিন্দুতে কাইনেটিক এনার্জি, তাই না, কাইনেটিক এনার্জি কী হবে দেখো, আমরা বলতে পারি যে হাফ অফ mv স্কোয়ার, তো এখানে 60 ডিগ্রি বলছে, কাইনেটিক এনার্জি ক্ষেত্রে বলতে পারি কি mv স্কোয়ার কস স্কোয়ার 60 ডিগ্রি বলতে থিটার মান কত, এখানে থিটার মান 60 ডিগ্রি, তাহলে কস স্কোয়ার 60 ডিগ্রি আমরা এখানে লিখলাম, বাস মান পুট করে দাও, গল্প শেষ। 1/e হলো, এখানে 1/2 হলো, আর mv স্কোয়ার, তো এখানে mv স্কোয়ার লিখলাম, আর আমাদের এখানে কস স্কোয়ার যেটা বলতে 1/2 এর স্কোয়ার হবে, তাহলে এখানে কী হবে 1/4 হবে, বাস হয়ে গেল। তাহলে আমাদের এখানে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি দেখো, পাচ্ছি আমরা কি 1/4টা সিমিলার, অর্থাৎ 1/4 আমরা লিখলাম, ডট লিখবো হাফ অফ mv স্কোয়ার। এইবার দেখো এই যে হাফ অফ mv স্কোয়ার এটাই কিন্তু আমাদের সেই এনার্জি, বা আমরা বলতে পারি যে কাইনেটিক এনার্জি, যেটা আমরা ই দিয়ে রিপ্রেজেন্টেশন করছি, যে এক্ষেত্রে ইটা কী হবে বলো তো হাফ অফ mv স্কোয়ার হবে, যেটা এনার্জি আমরা পাচ্ছি, তাহলে এখানে লিখতে পারি যে হাফ অফ কী বলবো বলো তো ই পাবো এই ক্ষেত্রে, বাস, অর্থাৎ আমরা আলটিমেটলি বলতে পারছি e/4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কীভাবে দাঁড়াচ্ছে দেখো, এক্ষেত্রে যদি সলিউশন চিন্তা করো, দেখো ই মানে কি হচ্ছে হাফ অফ mv স্কোয়ার পাচ্ছি, বাস এর জায়গায় আমরা কি করব, এই যে আমাদের টপিক যেটা আসছে এই জায়গাটাই বসিয়ে দেবো, অর্থাৎ আমাদের এখানে কি পাচ্ছি 1/4, আর এখানে পাচ্ছি হাফ অফ mv স্কোয়ার, এই হাফ অফ mv স্কোয়ারের জায়গায় আমরা কি করব এই পার্টটা বসিয়ে দেবো, বাস রিপ্রেজেন্টেশন কি আসবে e/4, বাস সলিউশন নাম্বার কি হবে দেখো, এই ক্ষেত্রে বি নাম্বার ইজ দ্য কারেক্ট। কনসেপ্ট ক্লিয়ার? এরপরে দেখো সলিউশন, ওকে চলো নেক্সট প্রশ্ন আছে দেখো 14 নাম্বার, একজন সাইকেল আরোহী সামনের চাকার ব্রেক ব্যবহার করে প্রদত্ত কোন বিবৃতিটি সঠিক, মানে একটা লোক সাইকেল চালিয়ে যাচ্ছিল, ডিং ডাং চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে বলছে যে সেই ক্ষেত্রে তার সামনের চাকায় যদি ব্রেক কষে সাইকেলের, তাহলে সেক্ষেত্রে কোন কন্ডিশনটা সঠিক হবে। তো চিন্তা করো, চলো কনসেপ্ট বুঝতে লাগবে আমাদের। প্রথমত ঘর্ষণ বল সামনের চাকার উপর পিছনের দিকে ক্রিয়া করে, সামনের চাকার দিকে পিছনের দিকে ক্রিয়া করে, এটা ভাবে দেখি অ্যাকচুয়ালি কি তাই ক্রিয়া করছে, সামনের চাকার উপর পিছনের দিকে ক্রিয়া করছে। আচ্ছা, তাহলে কিন্তু ঘর্ষণ বল সামনের চাকার উপর, মানে যেটা সামনের চাকাটা পিছনের দিকে ক্রিয়া করছে, তাহলে হ্যাঁ এটা ঠিক, একদম ঠিক, সামনের চাকা থেকে পিছনের দিকে ক্রিয়া করবে। নেক্সট দেখো বলেছে যে ঘর্ষণ বল পিছনের চাকার উপর সামনের দিকে, তার মানে পিছনটাকে সামনের দিকে, হ্যাঁ এটাও ঠিক, অর্থাৎ এক্ষেত্রে অপশন নাম্বার এ বি দুটোই হবে সঠিক, অর্থাৎ সি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট। কনসেপ্ট ক্লিয়ার হলো? চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। আচ্ছা দেখো এখানে ব্যাখ্যাটা বলে দেওয়া আছে, দেখো ব্যাখ্যাটা পড়ে নাও। নেক্সট যাচ্ছে আমরা 15 নম্বর, গতিশীল বস্তুকে বৃত্তপথে ঘোরানোর জন্য প্রয়োগ করতে হবে কি বল প্রয়োগ করতে হবে। দেখো একটা পদার্থ যদি বৃত্তপথে বন করে ঘোরে, তো সেক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে। চিন্তা করো, একটা পদার্থ আছে এরকম বন করে ঘুরছে বৃত্তপথে, তাহলে এক্ষেত্রে একমাত্র কি mv স্কোয়ার বাই আর, যে আমরা বলি যে একটা মুভমেন্ট হয় না mv স্কোয়ার বাই, অর্থাৎ অভিকেন্দ্র বল কিন্তু সেক্ষেত্রে কার্য করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। কনসেপ্ট ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে যাই। 16 নম্বর দেখো বলেছে, টান করা টেলিগ্রাফের তারের উপর একটি পাখি, অর্থাৎ এরকম একটা টেলিগ্রাফ ছিল, তার মধ্যে এরকম একটা পাখি হয়তো বসে আছে, খুব ভালো পাখি বসে থাকা ভালো, যাই হোক পাখি এসে বসলো,
তারে যে অতিরিক্ত টানের উদ্ভব হবে, অতিরিক্ত একটা টানের উদ্ভব হবে কোথায়? তারে। তো বলছে যে তার মান কি হবে? শূন্য হবে? একদমই না, শূন্য তো হবে না। পাখির ওজনের কম হবে? হ্যাঁ, এটা ভাবার মতো বিষয়, এটা ভাবার মতো বিষয়, মনে হচ্ছে এটা হতে পারে। নেক্সট, পাখির ওজনের বেশি? একদম না, এটা তো হবেই না। পাখির ওজনের সমান? এটাও হবে না। তার মানে একমাত্র এক্ষেত্রে বি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট, অর্থাৎ এক্ষেত্রে পাখির ওজনের সমান হবে। এই পাখির ওজনের কম হবে, কী হবে? পাখির ওজনের কম হবে ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন যাব। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষার সময় দেয়। 1.3 1.133 এর মান কী হবে? প্রথমত এই দুটাকে ক্যালকুলেট করো, অর্থাৎ এই দুটোকে যদি গুণ করি রেজাল্টেন্টটা কী আসবে? দেখো 1.729 আসবে, ঠিক 1.729 আসবে। তো বলছে যে এখানে আমাদের তাৎপর্যপূর্ণ সংখ্যা অর্থাৎ সিগনিফিকেন্ট নাম্বারটা আমাদের না, এটা তাৎপর্যপূর্ণ সংখ্যা বের করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো 1.3 এর তাৎপর্যপূর্ণ অঙ্ক কটা আছে? এক্ষেত্রে দুটো সংখ্যাকে গুণ করছি, এটা আর এটা, অর্থাৎ এই পার্টের সাথে এটা, অর্থাৎ দুটো সংখ্যাকে আমরা গুণ করছি। আর এক্ষেত্রে রেজাল্টের আসছে 1.729, অর্থাৎ এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে কত বলো তো? 1.7, অর্থাৎ এটাই কিন্তু আমাদের ভ্যালুয়েবল। আর পরেরটা তো কি আছে? 29, এটা গ্রহণযোগ্য না, অর্থাৎ 1.7 ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। কনসেপ্ট ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে যাব। দেখো এখানে বলছে যে প্রদত্ত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? উষ্ণতা, এটা হবে কিন্তু উষ্ণতা, স্পেলিং টাইপিং মিস্টেক আছে, উষ্ণতা। উষ্ণতা তো এক্ষেত্রে হবে না। মহাকাশ বিভব, এটাও হবে না। ক্ষমতা, এটাও হবে না। একমাত্র ঘাত, যদি বলি যে ঘাত, ইম্পালসিভ ফোর্সের মধ্যে যেটা বলে ঘাত, অর্থাৎ সঠিক উত্তর হবে কিন্তু বি নাম্বার, ঘাতটা কিন্তু তোমার ভেক্টর রাশি হবে। চলো আসছি নেক্সট প্রশ্নে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। দেখো একটি বস্তুর গতি ত্রিমাত্রিক, এর ত্বরণ হবে। বস্তুটা যদি ত্রিমাত্রিক হয়, মানে 3D যদি ফরমেশন আসে, দেখো কনসেপ্ট বলছে, দেখো 3D ফরমেশন যদি হয়, এক্ষেত্রে বস্তুটার গতি একমাত্রিক? হ্যাঁ অবশ্যই হবে। 3D হলে 1D হবে, 2D, হ্যাঁ 2D হবে, এটা D হবে, এটা 2D হবে, এটা একমাত্রিক বলছে, একমাত্রিক। এটা আছে 3D, অর্থাৎ 3 মাত্রিক, অর্থাৎ 3D হবে, এটাও হবে, এটাও হবে, তিনটাই হবে, অর্থাৎ কিন্তু উত্তর হবে সব কটি, অর্থাৎ D এর উত্তর হবে আর রাইট। চলে আসছি পরের প্রশ্নে। দেখো 20 নাম্বার বলছে যে একটি স্থির অবস্থা থেকে গতিশীল কণার টি সময়, এখানে কিন্তু টি হবে, দেখো টাইপিং একটু প্রবলেম হচ্ছে, এখানে হবে টি সময়ে বলছে কি যে সরণ এস ইকুয়ালস টু 6t² + 3 কত সেকেন্ড সময় কণাটির বেগ শূন্য হবে? তাহলে আমাদের একদম সিম্পল একটা ম্যাথমেটিক্স, দেখো 6t² মাইনাস লিখবো 3, তাহলে dsdt মানে কি? dsdt মানে হচ্ছে v, dsdt মানে কি? dsdt মানে হচ্ছে v, সেই v এর মানটা কি আছে? 0। এটা কি আছে দেখো তো? এটা হবে 6 × 2 = 12, তাই না? দেখো 6t² আছে, দেখো এটা ইন্টিগ্রেশন করলে কি আসবে? ডিভাইডেড করলে কি আসবে? দেখো ডিভাইডেড করলে আসবে 12t, মাইনাস আসবে কি বলো তো? এখানে t হবে, হ্যাঁ 3t হবে। যাই হোক এটা 3t হবে, নাহলে তো হবে না। যাই হোক 3t না, এখানে টাইপিং মিস্টেক। দেখো কোশ্চেন এটা হবে হচ্ছে এস এর মান এটা এরকম হবে। দেখো এস ইকুয়ালস টু আসবে t³, হ্যাঁ অরিজিনাল কোশ্চেনে t³ আছে, তো t³ আছে এখানে, তো আমাদের এখানে আসবে 3t² আসবে। তো এই বেটা ভি এর মান হচ্ছে কি 0, অর্থাৎ বেগের মান হচ্ছে 0। তাহলে এক্ষেত্রে বলতে পারি যে 12t - 3t² ইকুয়ালস টু কি লিখবো? 0। তাহলে এখান থেকে একটা টি যদি বেরিয়ে যায়, আমাদের থাকবে 12 মাইনাস আসবে 3t ইকুয়ালস টু 0, আর 3t ইকুয়ালস টু লিখবো 12, অর্থাৎ t ইকুয়ালস টু আসবে 12/3, কাটাকাটি করলে আসবে 4, তাই না? অর্থাৎ t এর মান আমরা কি পাচ্ছি? 4 পাচ্ছি, অর্থাৎ অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট। বুঝতে পারছো? চলো সলিউশন দেখো, দেখো এই দেখো, এর জন্য বললাম যে ওটাতে ভুল আছে, 12t - 3t² হবে, দেখো। ওকে নেক্সট দেখো প্রশ্ন, তাপ পরিবাহিতার মাত্রীয় সংকেত কি? তো তাপ পরিবাহিতার মাত্রীয় সংকেত হবে, দেখো এই নাম্বার mLT - 3 থিটা ইনভার্স। নেক্সট দেখো 2 নম্বর, দুটি গতিশীল কণার সরণ সময় লেখচিত্র কি বলেছে? দেখো লেখচিত্র দুটি এক্স অক্ষের সঙ্গে যথাক্রমে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণে উৎপন্ন করে, তাই তো? এক্স অক্ষের সঙ্গে কি বলছে? 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওই কণা দুটির গতিবেগের অনুপাত কত আমাদের বের করতে হবে, এটা চিন্তা করতে হবে। দেখো এক্ষেত্রে গতিবেগের মাত্রাটা যদি বের করি, তো আমাদের প্রথমত ট্যান আসবে 30 ডিগ্রি, মান আসবে কি আসবে? দেখো এটা আসবে হচ্ছে কি, আমাদের এখানে অনুপাত বের করতে হবে। আর একটা দেখো আমাদের ট্যান 45 ডিগ্রি আছে, জাস্ট এই মানটা ক্যালকুলেশন করে দিলে অঙ্ক হয়ে যাবে, একদম ইজি একটা ম্যাথামেটিক্স। চলো সলিউশন দেখে নাও। দেখো v1 এবং v2 কণার বেগ, তো tan 30 = v1/1 আর v1 = tan 30 = 1/√3, তো tan 45 ডিগ্রি = v2/1, v2 = tan 45 ডিগ্রি = 1, অর্থাৎ v1/v2 = 1/√3 হবে, 1/√3। এরপর দেখো 0.300 এর তাৎপর্য অঙ্ক সংখ্যা কত হবে সেটা বের করতে হবে। তো দেখো এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো যে সংখ্যাগুলো গুরুত্বপূর্ণ কীভাবে কী আছে। দেখো 0.300, অর্থাৎ 0-র পরে আমার তিনখানা সংখ্যাই কিন্তু গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ, তো তিনখানা সংখ্যাই কিন্তু আমার এক্ষেত্রে
গুরুত্বপূর্ণ। তার জন্য অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট হবে, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট, অর্থাৎ উত্তর হবে 3। চলে আসছে দেখো নেক্সট প্রশ্নতে, বলছে যে একটি শিশু একটি দোলনায় দুলছে, ভূমি থেকে তার সর্বনিম্ন এবং সর্বোচ্চ উচ্চতা যথাক্রমে 0.75 মিটার এবং 2 মিটার হলে তার সর্বোচ্চ দ্রুতি জি ইকুয়াল টু কি হবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে পরে আমাদের এই ক্ষেত্রে কিন্তু বেগের মান বের করতে হবে। তো দেখো সর্বোচ্চ উচ্চতা যেহেতু বলে দিয়েছে, তো আমরা এই ক্ষেত্রে শক্তির তুল্যতা ভাবতে পারি। দেখো ভূমি থেকে তার সর্বনিম্ন সর্বোচ্চ উচ্চতা যথাক্রমে 0.75, আর একটা কী বলেছে দেখো, বলেছে 2 মিটার হলে তার সর্বোচ্চ দ্রুতি, তো জি এর রেসপেক্টে বের করতে হবে। এটা সলিউশনটা খুব ইজি। দেখো এক্ষেত্রে আমরা হাফ অফ এম বি স্কোয়ার যে সূত্র আছে সেটা প্রয়োগ করব, আর যে আমাদের যে গতির যে সূত্রটা কি বলি শক্তি যেটা আছে অর্থাৎ এম জি এর যেটা পোটেনশিয়াল এনার্জি বলি সেটা বের করবো এম জি এইচ টু দিয়ে বের করবো। দেখো সলিউশন, দেখো ভিডিও বড় হয়ে যাচ্ছে। দেখো সলিউশনটা হবে এরকম, হাফ অফ এম বি স্কোয়ার ইকুয়ালস টু এম জি এইচ ওয়ান মাইনাস এম জি এইচ টু হবে। তো ভি স্কোয়ার ইকুয়ালস টু লিখবো কি 2 ইন্টু জি ইন্টু এইচ ওয়ান মাইনাস এইচ টু ইকুয়ালস টু 2 ইন্টু 10 ইন্টু লিখবো কি, দেখো এক্ষেত্রে এইচ মাইনাস এইচ টু মানে 2 মাইনাস 0.75 হবে, ভি এর মান আসবে 5 মিটার পার সেকেন্ড। এরপরে দেখো আরেকটা প্রশ্ন 25 নম্বরে বলেছে যে একটি বন্দুক থেকে গুলি ছোড়া হলো, ফলে বন্দুক যে গতিশক্তি উৎপন্ন হবে তার কি হবে, মানে সেই উৎপন্ন হবে সেটা কি হবে। দেখো প্রথমত এ নাম্বার আছে গুলির গতিশক্তির কম হবে, গুলির গতিশক্তির কি কম আদত হবে, গুলির গতিশক্তির কম। আচ্ছা বন্দুক গুলি ছোড়া, একটি বন্দুক থেকে গুলি ছোড়া হলো, আচ্ছা এরকম একটা বন্দুক ছিল, ধরো বন্দুক থেকে একটা গুলি আমরা এইভাবে ছুড়লাম, ফলে বন্দুকে যে গতিশক্তি উৎপন্ন হবে গুলির গতিশক্তির কম একদম, সেক্ষেত্রে কারণ বন্দুকের গুলিটা বেশি স্পিডে চলে যাচ্ছে। আচ্ছা গুলির গতিশক্তির সমান, গুলির গতিশক্তির বেশি, কোনোটিই নয়, এক্ষেত্রে কিন্তু অপশন এ নাম্বার হবে রাইট। চলো পরের প্রশ্ন যাচ্ছি। দেখো অবাধে পতনশীল একটি বস্তুর স্থিরশক্তি গতিশক্তির মধ্যে লেখচিত্র অঙ্কন করলে লেখচিত্রটি হবে কি অধিবৃত্ত টাইপের হবে। তাই কি হবে, কী হবে বলো তো, অধিবৃত্ত টাইপের এক্ষেত্রে হবে, অর্থাৎ এক্ষেত্রে বি নাম্বার উত্তর হবে রাইট। তারপরে দেখো পরের প্রশ্ন বলছে যে একটি রকেট তার সাপেক্ষে ইউ গতিবেগ নিয়ে প্রতি একক সময়ে এম ভরের গ্যাস বের করছে। কোনো মুহূর্তে রকেটটির গতিবেগ ভি হলে রকেটটির উপর ঘাত বল কত সেটা আমাদের বের করতে হবে। ঘাত বল, এক্ষেত্রে ঘাত বলতে আমরা বলতে পারি মোমেন্টাম যেটাকে বলে, অর্থাৎ বেগ এবং ভর, অর্থাৎ ভর এবং বেগ এই দুটোকেই কিন্তু আমরা ঘাত বল আকারে লিখতে পারি। অর্থাৎ এক্ষেত্রে তার প্রথমত চিন্তা করো, এমটা হচ্ছে ভর লিখলাম, আর গতিবেগটা হচ্ছে ইউ, তার জন্য লিখবো হচ্ছে এম ইউ, বুঝতে পারলে। তার আপেক্ষিক গতিবেগ কী আছে, আপেক্ষিক গতিবেগ কিউ আছে, আর ভরটা আছে এটা, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। চলো নেক্সট প্রশ্ন যাব। দেখো এরপরে আছে 28 নাম্বার, বলের ঘাতের একক যে ভৌত রাশির এককের সঙ্গেও অভিন্ন তা হলো, বলের ঘাতের একক কার সাথে অভিন্ন হয়, বলের ঘাত আমরা একটু আগে বললাম। দেখো এর আগের প্রবলেমটা যে সলভ করলাম সেটাতেও কিন্তু আমাদের কাজের বিষয় হচ্ছে কি মোমেন্টাম, অর্থাৎ ভরবেগের সাথে সমান, অর্থাৎ বলের ঘাত সেটা কি ভরবেগের সাথে অভিন্ন হয়, অর্থাৎ অপশন এটা হবে রাইট। নেক্সট দেখো বলেছে 29 নাম্বার, বলেছে কি দেখো স্থির জলে নৌকার দ্রুতি 10 মিটার পার সেকেন্ড, নদী প্রবাহের গতি কি বলেছে দেখো এক্ষেত্রে 8 মিটার পার সেকেন্ড, নদীটি 60 মিটার প্রশস্ত হলে নদী পার হতে ন্যূনতম সময় দরকার কত সেটা আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের ডিস্টেন্সটা বের করতে হবে যেহেতু, তো আমাদের চিন্তা করো ইউ এর মান তো দেওয়া আছে, ইউ কস্ট আমাদের দেওয়া আছে 10, বি দেওয়া আছে 8, আর ডি দেওয়া আছে কি বলতো 60 দেওয়া আছে, ডি দেওয়া আছে 60। তো আমাদের টি এর মান বের করতে হবে, টি এর মান বের করতে গেলে অবশ্যই 60। দেখো এই যে ফর্মুলাটা, চলো ফর্মুলাটা আগে লিখি। ফর্মুলাটা হচ্ছে ডি বাই আমরা কি লিখতে পারি ইউ, তাহলে ডি এর মান এখানে কত আছে দেখো 60 আছে, 60 লিখে দাও। আর ইউ এর মান কত আছে দেখো, ইউ এর মান আছে 10, তো কাটাকাটি করলে তবে 0 0 ঘেঁচাং, অর্থাৎ একটা 6 থাকবে রাইট, অর্থাৎ এক্ষেত্রে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। ওকে, একটা না অনেকক্ষণ ধরে বকবক করছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, চলো খুব তাড়াতাড়ি শেষ করি। এবারে দেখো 30 নম্বর আছে যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হতে পারে না, কত ডিগ্রি হতে পারে না। বাবা এটা তো বিশাল ক্যালকুলেশন, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হতে পারে না। 0 ডিগ্রি হতে পারে, 73 ডিগ্রি এটাও হতে পারে, 173 ডিগ্রি এটাও হতে পারে, কিন্তু এ নাম্বার দেখো সব থেকে যে হাইয়েস্ট মান আছে অর্থাৎ 273 ডিগ্রি, এটা কিন্তু হতে পারে না, কারণ এটা অনেক বড় একটা মান, এক্ষেত্রে ভেক্টর মেজারমেন্টে কিন্তু আসবে না। চলো তার মানে অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট। নেক্সট বলছে 31 নম্বর দেখো প্রাসের গতিপথের কোনো বিন্দুতে রিল্যাক্স, অনেকক্ষণ বকবক করছি, একটু রেস্ট নেই। প্রাসের গতিপথের কোন বিন্দুতে গতিবেগ ও ত্বরণ পরস্পর লম্ব হয়, কোন পথে। আচ্ছা দেখো প্রাসের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি হোয়াট ইজ প্রাস, দেখো প্রাসের ক্ষেত্রে হচ্ছে কি প্রজেক্টাইল মোশন। দেখো এইভাবে একটা কণাকে যদি আমরা মেরে দিই, এইভাবে কি হচ্ছে কণাটা যাচ্ছে, অর্থাৎ প্রথমত কণাটা এরকম বৃদ্ধি করছে, তারপর নিচের দিকে নামছে।
কোন কোন বিন্দুতে? অবশ্যই হাইয়েস্ট বিন্দু, হাইয়েস্ট বিন্দু, হাইয়েস্ট বিন্দু, সর্বোচ্চ বিন্দুতে, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট হবে, রাইট। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা দেখো এরপরে আসছে 32 নম্বর, পাশের গতিতে গতিবেগ ও ত্বরণ, গতিবেগ এবং ত্বরণ কি হবে? পাশের গতিতে গতিবেগ এবং ত্বরণ, পাশের গতিতে এরকম একটা পাথর আছে, এরকম মারলাম, এরকম নিচের দিকে এসে পড়লো, সর্বোচ্চ বিন্দুটা জানি। তো এক্ষেত্রে বলছে পাশের গতিতে গতিবেগ অর্থাৎ ভেলোসিটি এবং তার এক্সেলারেশন কী হবে? লম্বভাবে কাজ করে আমরা জানি, সূত্রতে বলে, তাই না? অর্থাৎ বি নাম্বার অপশন হবে রাইট, অর্থাৎ কেবলমাত্র একটি বিন্দুতে লম্ব হবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। আচ্ছা দেখো এরপরে বলছে 33 নম্বর, উলম্ব পথে উপরের দিকে ছোড়া কোনো বস্তুর বেগ সময় লেখচিত্র হবে। অপশন অনেকগুলো আছে, তো এটা অপশন অবভিয়াসলি আমরা বলবো, অঙ্কটা প্রশ্ন যথেষ্ট ইম্পর্টেন্ট। এক্ষেত্রে উলম্ব পথে ছাড়ছি, তো উলম্ব পথে ছাড়ছি, এক্ষেত্রে তার গতিবেগটা কী হবে বলো তো? এক্ষেত্রে বলতে পারি গতিবেগটা হচ্ছে অধিবৃত্ত ফরমেশনের, প্যারাবোলার ফরমেশন হবে, প্যারাবোলা, অর্থাৎ বি নম্বর উত্তর হবে রাইট। নেক্সট 34 নম্বর, সমতাপমাত্রা দুটি বস্তুর মধ্যে অস্থিতিস্থাপক সংঘাত ঘটলে কোন ভৌত রাশিটির অপরিবর্তিত থাকে? অস্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা সংঘর্ষ মানে কি? আমরা জানি যে লিনিয়ার মোমেন্টাম, রাইট। সংঘর্ষ মানে কি? লিনিয়ার মোমেন্টাম বা মোমেন্টাম বলতে পারি, ভরবেগ বলতে পারি, রৈখিক ভরবেগ। তো রৈখিক ভরবেগ বলতে এমভি, অর্থাৎ প্রথম পদার্থ একটা ছিল ধরো M1, একটা ছিল M2, গতিবেগ আসছে একটা V1, একটা আসছে V2। আর না, প্রথমত সংঘর্ষ ঘটবে, অর্থাৎ প্রাথমিকভাবে তাদের ইউ থাকবে, U1 U2 থাকবে। তো এরকম ধরো একটা জায়গায় কলিশন ঘটছে, এটা তো এরকম যদি কলিশন ঘটে, কলিশন ঘটার পর এদিকে একটা পদার্থ চলে গেল, এদিকে একটা পদার্থ চলে গেল। তো রৈখিক ভরবেগের ক্ষেত্রে এটাই। তো বলছে কোনটি ভরবেগ, কোন রাশিটি অপরিবর্তিত থাকবে? এক্ষেত্রে গতিবেগ থাকবে না, গতিবেগ চেঞ্জ হয়ে যাবে, তাপমাত্রা চেঞ্জ হতে পারে, তাপমাত্রা থাক না থাকে এটা ভ্যারি করে না, গতিশক্তি সেটাও চেঞ্জ হতে পারে, একমাত্র রৈখিক ভরবেগ যেটা আছে লিনিয়ার মুভমেন্টে সেটা কিন্তু ফিক্স থাকবে, অর্থাৎ বি নম্বর উত্তর হবে রাইট। চলো নেক্সট আসছি 35 নম্বরে কী বলেছে দেখো, সংঘাত গুণাঙ্ক শূন্য হলে দুটি বস্তুর মধ্যে সংঘাতের পর কি ঘটতে পারে? দেখো সংঘাত গুণাঙ্ক শূন্য হলে, তার মানে এই ক্ষেত্রে বলছে কি তার গুণাঙ্কটা যদি শূন্য হয়ে যায় সেক্ষেত্রে কী হবে? গুণাঙ্কটা শূন্য হতে হবে। দেখো এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কেন 2016-তে এসেছিল। সংঘাত গুণাঙ্ক শূন্য হলে বস্তু দুটির মধ্যে সংঘাতের পর কী হবে? তার মানে কলিশন করতে, আগের এক্সাম্পলটাই এরকমভাবে, হ্যাঁ, অর্থাৎ সংঘাত, অর্থাৎ এরকম একটা পদার্থ আছে, তাদের মধ্যে যদি কোনো কারণে কলিশন করে, সংঘর্ষ হয়, তাহলে পদার্থ দুটোকে ছিটকে চলে যেতে পারে, এরকম এদিকে চলে গেল। তো সেই ক্ষেত্রে কী হবে? তো দেখো এখানে অপশন নাম্বার এতে বলছে বস্তু দুটির স্থির অবস্থা থাকবে, একদমই না, কারণ সংঘাতের পরে দেখো, সংঘাতের পর এই বস্তুটা এই পদার্থের মধ্যে সংঘাতগুলো কলিশন ঘটলো, তাহলে এখানে সংঘাত করার পরে এটা এদিকে চলে যেতে পারে, এটা এদিকে চলে যেতে পারে, কিছুটা হলেও বেগ পাবে, বা একটা এই ক্ষেত্রে কিছু দুটো পদার্থ দুদিকে ছিটকে চলে যেতে পারে, তাই না? তাহলে স্থির তো থাকবেই না, অর্থাৎ এ নাম্বার অপশন কাটা। বস্তু দুটি দেখো বি নাম্বার বলছে বস্তু দুটি পরস্পরের সঙ্গে আটকে যাবে, বস্তু দুটি পরস্পরের সঙ্গে আটকে যাবে। আচ্ছা সংঘাত গুণাঙ্ক শূন্য, আচ্ছা এক্ষেত্রে গুণাঙ্ক শূন্য, ভালো করে বুঝবে, দেখো গুণাঙ্ক যেহেতু শূন্য তাহলে বস্তু দুটো আটকে যাওয়ার চান্স রয়েছে, অর্থাৎ বি নাম্বার উত্তর হবে রাইট। তারপরে দেখো সি নাম্বার, বস্তু দুটি একই বেগে বিপরীত দিকে চলতে শুরু করবে, না এটা তো নাও হতে পারে। বস্তু দুটি ভিন্ন বেগে একই বেগে চলতে থাকতে পারে, একই দিকে তো চলবে না, ভিন্ন দিকে চলার চান্স বেশি, কিন্তু যেহেতু গুণাঙ্ক শূন্য তার জন্য এক্ষেত্রে রাইট উত্তর কী হবে বলো তো? রাইট উত্তর হচ্ছে কি আমাদের এক্ষেত্রে হবে হচ্ছে বি নাম্বার ইজ দ্য রাইট। যাই হোক, তোমাদের একটা গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন সেট কমপ্লিট করলাম, এরকম আরও অনেকগুলো মডেল সেট কোশ্চেন দিয়েছি, অবশ্যই ফলো করবে। আর সায়েন্স দাদা চ্যানেলে যদি নতুন হও অবশ্যই তোমার সাপোর্ট দরকার, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।